ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি ক্লাস 8-এর তোমার নিয়ে চলে এসেছি বইটা, এবং আজকের লেসন আমরা 6 লেসন শুরু করব। জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। প্রথমে টেক্সট থেকে কিছু আলোচনা করব, তারপর টেক্সট শেষ হয়ে যাওয়ার পরে আবার যেরকম এক্সারসাইজ থেকে প্রশ্নোত্তরগুলো করায় এবং তার বাইরেও কিছু প্রশ্নোত্তর যেরকম করায় সেরকম করাবো। তাহলে আজকে শুরু করছি এখান থেকে। তো প্রথমে আমরা জানবো তোমার ঊনবিংশ শতকে শেষ দিক থেকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ভারতীয় জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1885 খ্রিস্টাব্দে বোম্বাইতে তোমার জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল। ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয় এই সভা, এবং এই সভার সভাপতিত্ব কে করেছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ওই সভা থেকেই ভারতীয় জাতীয় কংগ্রেস শুরু হয়েছিল। ঠিক আছে, তবে কংগ্রেস প্রতিষ্ঠার পেছনে আর একজনেরও হাত ছিল। তিনি ছিলেন অবসরপ্রাপ্ত ইংরেজ কর্মচারী অ্যালেন অক্টেভিয়ান হিউম। হিউম তার কাজের সূত্রে গোটা উপমহাদেশ ঘুরেছিলেন। সেই সুবাদে বিভিন্ন প্রদেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে তার যোগাযোগ হয়, এবং হিউম সে নেতৃবৃন্দকে একসঙ্গে আলোচনায় বসার জন্য আহ্বান জানান, এবং এই জন্য তিনি পুনায় একটি বৈঠক করার জন্য তিনি তার মত প্রকাশ করেন। কিন্তু সেই সময়তে কি হয়, তোমার পুনায় কলেরার রোগ প্রকোপ দেখা যায়, এবং যার জন্য পুনায় সে অধিবেশনটা ক্যান্সেল করে দেওয়া হয়। তখন কোথায় হবে না, তার বদলে বোম্বাই শহরের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজেই অধিবেশনটি হয়। আর সেই অধিবেশনেই জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল। ঠিক আছে, তারপর আমরা যদি একটু নিচে চলে আসি, দেখতে পাচ্ছি জাতীয় কংগ্রেসের আগে জাতীয়তাবাদী সভা সমিতি, এরপরে কিছু সভা সমিতি আরম্ভ হয়েছিল। তো ভারতের জাতীয়তাবাদী আন্দোলন গড়ে ওঠার পেছনে তোমার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই বেশ কিছু সভা সমিতি। 1836 খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম জাতীয়তাবাদী সংগঠন রূপে চিহ্নিত করা হয়। রাজনৈতিক দাবি দাবা তুলে ধরার প্রশ্নে প্রথম রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে ওঠে তোমার জমিদার সভা। এটা হয়েছিল তোমার 1838 খ্রিস্টাব্দে। আর এটা মূলত কলকাতা, বোম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সি তিনটি আঞ্চলিক গোষ্ঠী স্বার্থকে প্রাধান্য দিয়ে আরও অনেক সভা সমিতিও গড়ে উঠতে থাকে। 1857 থেকে 1885 এই সাল ব্যবধানে তোমার ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার আগে পর্যন্ত সময়কালকে তাই অনেকেই সভা সমিতির যুগ বলেছেন। 1857 থেকে 1885। ঠিক আছে, আচ্ছা, তোমার অনেকগুলো সভা সমিতি হয়েছিল, যেমন নবগোপাল মিত্রের জাতীয়তা মেলা বা হিন্দু মেলা, শিশির কুমার ঘোষের ইন্ডিয়ান লীগ, কর্নেল অলকট ও মাদাম ব্লাভাটস্কি থিওসফিক্যাল সোসাইটি, এবং সুরেন্দ্র বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এগুলির মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পেছনে হিউমের ভূমিকাকে ঘিরে এক ধরনের অতিকথনও তৈরি হয়েছিল। তারপরে 1913 খ্রিস্টাব্দে তার প্রাক্তন সিভিল সার্ভেন্ট উইলিয়াম ওয়াটারবার্নের যে তার লেখা যে জীবনী, সে বইটার থেকে জানা যায়। সেখানে জানান তিনি যে হিউম ও বরলার ডাফরিন যৌথ উদ্যোগেই নাকি জাতীয় কংগ্রেসের সৃষ্টি করেছিলেন, আর এই তত্ত্বটি কংগ্রেস প্রতিষ্ঠার হিউম ডাফরিন ষড়যন্ত্র নামে পরিচিত। এখানে একটা তোমার টুকরো কথায় ইলবার্ট বিল বিতর্ক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা মুখস্থ করবে। ঠিক আছে, তবে কংগ্রেস প্রতিষ্ঠায় তোমার হিউমের কোনো ভূমিকাই ছিল না তা নয়, কিন্তু তাতে ষড়যন্ত্র তত্ত্বে ধাঁচে ফেললে অর্থনৈতিক দোষ ঘটবে। নানা ঘটনায় ভারতীয়দের মধ্যে ব্রিটিশ বিরোধী অসন্তোষ প্রকাশ পেয়েছিল। ফলে রাজনৈতিকভাবে উদারমনা হিউম চেয়েছিলেন এমন একটি সংগঠন তৈরি করা হোক যা ভারতীয়দের স্বার্থ রক্ষা করবে। আর হিউম যদিও উদ্যোগ নাও নিতেন, তবুও তোমার সেই সময় নাগাদ জাতীয় কংগ্রেসের মতো একটি সংগঠন প্রতিষ্ঠা হতো, কারণ তার সমস্ত পটভূমি আগের থেকে তৈরি হয়েছিল। এটা অনেকের ধারণা যে হিউম যদি নাও এই সংগঠনের সাথে যুক্ত থাকতেন, তাও কিন্তু এরকম একটা সংগঠন তৈরি হতো। 1888 খ্রিস্টাব্দে ঠিক করা হয়, যদি কোনো প্রস্তাবে বেশিরভাগ হিন্দু কিংবা মুসলমান সমর্থন না থাকে, তবে সেই প্রস্তাব স্থগিত থাকবে। বস্তুত গণতান্ত্রিক ও সার্বিক ঐক্যমতের ভিত্তিতে কংগ্রেস পরিচালনার লক্ষ্য ছিল কংগ্রেস নেতৃত্বে। আর এটা আমাদের মনে রাখা দরকার যে গোড়া থেকেই কংগ্রেসের মধ্যে সাংগঠনিক নানা দুর্বলতা ছিল। ভারতীয় সমাজের সমস্ত ধরনের লোকেদের
মানে এখানে অংশগ্রহণ ছিল না। আর তাছাড়া আঞ্চলিক লিঙ্গগত শ্রেণীগত প্রতিনিধিত্বও সমান ছিল না। সমাজের নিম্নবর্গের মানুষজন ও তাদের অভাব অভিযোগকেও সরাসরি সংগঠনের বৃত্তে আনতে চাননি কংগ্রেসের আদি নেতৃত্ব। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত সম্মানীয় পেশার মানুষ যেমন আইনজীবী, তোমার শিক্ষক, হ্যাঁ, ইত্যাদি মানুষেরাই কিন্তু কংগ্রেসের নেতৃত্ব তখন মানে দিয়েছিল বা তার হাল ধরেছিল। পাশাপাশি যদি বিচার করা হয় ভৌগোলিকভাবে, তাহলে কংগ্রেসের মধ্যে বোম্বাই প্রদেশ ছিল সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা বা এই গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে ছিল। 1885 খ্রিস্টাব্দের প্রথম অধিবেশনে যোগদানকারী 72 জন ভারতীয় বেসরকারি প্রতিনিধির মধ্যে 38 জনই ছিলেন বোম্বাই প্রেসিডেন্সি। ফলে তোমার সর্বভারতীয়ত্বের দাবি করা হলো, বাস্তবে তোমার বোম্বাই, মাদ্রাজ ও বাংলা প্রেসিডেন্সি কিছু শিক্ষিত পেশাজীবী ব্যবসায়ী জমিদারি ছিল কংগ্রেসের প্রধান স্তম্ভ। সাম্প্রদায়িকগতভাবেও প্রথম দিকের কংগ্রেস নেতৃত্বের মধ্যে উচ্চবর্গীয় হিন্দুরাই ছিল সংখ্যাগরিষ্ঠ। এইভাবে তোমার 1885 খ্রিস্টাব্দ থেকে 1905-07 খ্রিস্টাব্দের মধ্যে 20 থেকে 22 বছর জাতীয় কংগ্রেসের ভারতের উচ্চবর্ণের মানুষদের রাজনৈতিক প্রতিনিধিত্ব করতে থাকে। এরপরে যদি আর একটু নিচে আসি, আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় কংগ্রেসের প্রথম 2 দশক অর্থনৈতিক জাতীয়তাবাদ না, প্রথম 2 দশক কার্যকলাপের নিরিখে বিচার করলে কংগ্রেসের আদি পর্বের নেতৃত্বকে নরমপন্থী বলে চিহ্নিত করা হয়। সেই সময়ে কংগ্রেসের কাজকর্ম ছিল বার্ষিক অধিবেশন কেন্দ্রিক। তাকে ব্যঙ্গ করে 3 দিনের তামাশাও বলা হয়েছে। বিভিন্ন প্রতিনিধি ওই সব মানে অধিবেশন নানা রকম বক্তব্য প্রস্তাব পেশ করতেন। অধিকাংশ নরমপন্থীর কাছে ব্রিটিশ শাসক ছিল বিধির বিধান। তাই নরমপন্থীরা অভিযোগ করতেন ভারতে ব্রিটিশ শাসন সর্বদা আইনের শাসন মোতাবেক চলছে না। নরমপন্থীরা চাইতেন ব্রিটিশ সাম্রাজ্য শাসনের আওতায় থেকে ভারতের আংশিক স্বশাসন ভোগ করলে। আইনসভাগুলিতে ভারতীয়দের অংশগ্রহণ বাড়ানোর দাবি জানাতেন নরমপন্থীরা। অর্থাৎ পূর্ণ স্বাধীনতা অর্জন আদি কংগ্রেসের নেতৃত্বের প্রধান কর্মসূচি কিন্তু ছিল না। কিছু কিছু সংস্কার ও গণতান্ত্রিক অধিকার অর্জনের লক্ষ্যে তাদের প্রতিবাদ আন্দোলনগুলি পরিচালিত হয়েছিল। নরমপন্থীরা অবশ্য আশা করতেন একসময় ভারতবাসীরা স্বশাসনের উপযুক্ত হয়ে উঠবে, তখন ব্রিটিশ কর্তৃপক্ষ নিশ্চয় সে অধিকার মেনে নেবে এবং আমাদের ভারতবর্ষ স্বাধীন হবে। এটা তাদের উদ্দেশ্য ছিল। যদিও ঔপনিবেশিক শাসকের কাছে নরমপন্থীদের এইসব ভাবনা চিন্তার বিশেষ গুরুত্ব ছিল না, তাই নরমপন্থীদের প্রায় কোনো দাবি সরকারের তরফে মানা হয়নি। আবার পরে যদি দেখি আমরা, তাহলে ওদের আর একটা দাবিও ছিল, যেমন সরকারি চাকরিতে ভারতীয়দের নিয়োগ বাড়ানো হোক, আর প্রশাসনের ভারতীয়করণ করা হলে সেই প্রশাসন দেশীয় মানুষের অভাব অভিযোগগুলির প্রতি সহানুভূতিশীল থাকবে। তাছাড়া অবসরপ্রাপ্ত ইউরোপীয় চাকুরিদের প্রদেয় যাবতীয় অর্থ দেশের বাইরে চলে যায়। ওই পদগুলিতে যদি ভারতীয়দের বহাল করা হয় তাহলে দেশের অর্থ দেশেই থাকবে। নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষার বয়স তোমার বসার বয়স 19-এর বদলে 23 করা হোক। পাশাপাশি ভারতে ও লন্ডনে একই সঙ্গে পরীক্ষাটি নিতে হবে। কিন্তু এই দাবিগুলির প্রতি ব্রিটিশ শাসকেরা মোটেই নজর দিতে চায়নি, কারণ প্রশাসনের ভারতীয়করণ তাদের আদৌ কাম্য ছিল না। ক্রমে পুরো বিষয়টি ধামাচাপা পড়ে যায়। অর্থাৎ প্রকৃতগতভাবে নরমপন্থী রাজনৈতিক যদি লক্ষ্য কর্মসূচির দিক থেকে ছিল সীমিত চরিত্রে, তাতে জনগণের অংশগ্রহণ প্রায় ছিলই না। সে কারণে ব্রিটিশ প্রশাসন জাতীয় কংগ্রেসকে বিশেষ গুরুত্ব দিতেন না, বরং শিক্ষিত ভদ্রলোকেরা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েই বেশি মশগুল বলে কংগ্রেসকে ব্যঙ্গ করা হতো। আচ্ছা, এরপরে আমরা আসছি চরমপন্থী রাজনৈতিক উদ্যোগ। ঠিক আছে, বাস্তবগ্রাহ্য রাজনীতির সাফল্য লাভে ব্যর্থ হওয়ার ফলে কংগ্রেসের ভেতরেই নরমপন্থীদের বিরুদ্ধে প্রতিক্রিয়া তৈরি হয়। নরমপন্থীদের আবেদন নিবেদন পদ্ধতিকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে ব্যঙ্গ করা হতে থাকে। নরমপন্থার প্রতিক্রিয়া হিসেবেই চরমপন্থার কিন্তু উদ্ভব ঘটে। চরমপন্থার সমর্থকরা কংগ্রেসের চরমপন্থী গোষ্ঠী হিসেবে পরিচিত হন, আর এটা প্রধানত বাংলা, মহারাষ্ট্র, পাঞ্জাব অঞ্চলকে কেন্দ্র করেই এর বিকাশ ঘটে। আর ওই অঞ্চলে প্রধান 3 নেতা ছিলেন যথাক্রমে বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক এবং লালা লাজপত রায়। আচ্ছা, এবারে প্রশ্ন হলো, চরমপন্থী কি কেবল নরমপন্থার প্রতিক্রিয়া হিসেবেই গড়ে উঠেছিল? একদিক থেকে দেখলে নরমপন্থী রাজনীতি নিষ্ক্রিয়তা জনিত হতাশার প্রতিক্রিয়া হিসেবেই কিন্তু চরমপন্থী দানা বেঁধেছিল।
আদি পর্বে কংগ্রেস যেসব জমিদারদের অর্থনৈতিক পৃষ্ঠপোষকতায় চলতো তারাও কিন্তু আস্তে আস্তে টাকা পয়সা দিয়ে বন্ধ করে দেয়, ফলে বিভিন্ন কর্মসূচি তোমার বন্ধ হয়ে যাওয়ার মুখে পড়েছিল। তারপরে তোমার জনসাধারণের সাথে তো ওই কংগ্রেসের যোগাযোগ ছিলই না, যে তারপরে জনসাধারণের থেকে যে আর্থিক সাহায্য নেবে সেটাও তারা পারেনি। পাশাপাশি আদি পর্বের কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চরমপন্থা উদ্যোগে কিছুটা সহায়ক হয়েছিল। এইসব নানা কারণের জন্য তোমার নরমপন্থীরা এগোতে পারেনি, যার ফলে চরমপন্থার উদ্ভব ঘটে। তারপরে এখানে আরেকটা কারণ আছে, লর্ড কার্জনের কয়েকটি প্রশাসনিক সংস্কার নরমপন্থী নিষ্ক্রিয়তাকে বেশি স্পষ্ট করে দেয়। 1899 খ্রিস্টাব্দে আইন করে কলকাতা পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের সংখ্যা কমিয়ে দেন কার্জন। 1904 খ্রিস্টাব্দে আইন করে সংবাদপত্রের স্বাধীনতা তিনি খর্ব করতে চান, স্বাধীনতা ছিনিয়ে নিতে চান। ওই বছরই বিশ্ববিদ্যালয়গুলির ওপর নজরদারিও শুরু করে দেয়, যাতে তারা কোনো গোপন আন্দোলন না করে। তাছাড়া বাংলা ভাগ করার তিনি একটা চিন্তাভাবনা নিয়েছিলেন। এইসব পদক্ষেপগুলির বিরুদ্ধেই তোমার চরমপন্থীদের নেতৃত্বে জাতীয়তাবাদী প্রতিবাদ গড়ে ওঠে। আচ্ছা, সেই সময় মহারাষ্ট্রে তিলকের নেতৃত্বে শিবাজি উৎসব চালু হয়। তার পাশাপাশি শরীরচর্চার উদ্যোগকেও তোমার নেওয়া হয়েছিল উদ্যোগ। বিশেষত বাংলায় বিভিন্ন জায়গায় চরমপন্থী নেতৃত্ব আখাড়া, ব্যায়ামাগার প্রভৃতি তৈরি করেছিলেন। সেই সব জায়গায় কুস্তি, লাঠি খেলা, ছোড়া, তরবারি প্রভৃতি চালানো ইত্যাদি শেখানো হতো। নরমপন্থী নেতারা ইংরেজি শিক্ষা থেকে পাওয়া জাতীয়তাবাদের ধারণা দিয়ে ভারতবর্ষকে আধুনিক করার ভাবনা ভেবেছিলেন। অন্যদিকে চরমপন্থীরা ঔপনিবেশিক শাসনের সার্বিক বিরোধিতা করার ফলে ইংরেজি শিক্ষাজাত জাতীয়তাবাদের ধারণাকে সমালোচনা করতে থাকে। 1906-07 খ্রিস্টাব্দে নাগাদ অবশ্য ভারতের বিভিন্ন প্রান্তে নরমপন্থী চরমপন্থীর গোষ্ঠীগুলির রাজনৈতিক সংঘাত গুরুতর হয়ে ওঠে। লালা লাজপত রায় ও তিলকের মতো চরমপন্থী নেতারা নরমপন্থী নেতাদের সঙ্গে সমঝোতা করে ঐক্যবদ্ধ আন্দোলনের উপরে জোর দিয়েছিলেন। 1906 খ্রিস্টাব্দে কংগ্রেসের কলকাতা অধিবেশনে বেশ কিছু নরমপন্থীরা বিরোধিতা সত্ত্বেও চরমপন্থীরা বাংলার নরমপন্থীদের সহায়তায় জিতে যায়। সেই অধিবেশনে স্বরাজ, স্বদেশী বয়কট ও জাতীয় শিক্ষা এই 4টি প্রস্তাব গৃহীত হয়। অনেক নরমপন্থী নেতা ওই প্রস্তাবগুলি সমর্থন করেনি। কার্যত কলকাতা অধিবেশনে তোমার কংগ্রেসের ভেতরে চরমপন্থী গোষ্ঠী চূড়ান্ত প্রকাশ ঘটে। সেই গোষ্ঠীর অন্যতম নেতা ছিলেন বাল গঙ্গাধর তিলক। তাহলে আজকে তোমাদের যে টেক্সটে এই পর্যন্ত রাখলাম। তোমরা এখানে যে টুকরো কথা জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন, এটা তোমরা অবশ্যই পড়বে, এবং এদিকে যেটা ইলবার্ট বিতর্ক, সেটাও তোমরা এটা পড়বে, খুব ইম্পর্টেন্ট। তাহলে আজ এই পর্যন্তই থাক। পরের দিন এই যে বাকি যে অংশটা আছে সেগুলো পড়িয়ে তোমার যে কোশ্চেন অ্যান্সারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তাহলে আজ এই পর্যন্তই থাক, ভালো থাকো।